এখানে যেটা লাইক আমাদের আইডিয়াটা হচ্ছে কি এমিলি গ্রিয়ারসনের যে সাইকোলজি আছে সেটাকে অ্যানালাইসিস করে। মেইন কথা হচ্ছে এমিলিয়ার যে নেক্রোফিলিয়ার যে রোগটা ডিজিজটা হয়, যার কারণে হচ্ছে ডেড বডির সাথে রিলেশনশিপ করে, তার কিভাবে হলো অ্যান্ড কেন হলো, লাইক ওয়াই অ্যান্ড হাউ শি গট টু দ্যাট পজিশন, তার নিজের মেন্টালি সে কি কি ফিল করছে, তার সাথে ঘটা যেসব ঘটনা ঘটছে সেগুলো কিভাবে কানেক্টেড তার এই রোগের সাথে, সেটাকে নিয়ে আমরা ডিসকাস করবো। সো বেসিক্যালি প্রজেক্টে আমরা যখন টেক্সটটা পড়তেছিলাম তখন টেক্সটে বেশিরভাগ টাইমই লাইক সোসাইটি কি বলতেছে এমিলিকে নিয়ে সেটা বেশি ফোকাস করা হয়েছে। এমিলির নিজের পয়েন্ট অফ ভিউ আমরা ওর নিজের পয়েন্ট অফ ভিউ কি ছিল সেগুলো নিয়ে আমরা অত বেশি জানতে পারিনি। যা ছিল সব সোসাইটির পয়েন্ট অফ ভিউ ছিল, সোসাইটি ওকে নিয়ে কিভাবে সোসাইটি ওকে কিভাবে দেখ। সো বেসিক্যালি আমরা এই প্রজেক্টটা করতে চেয়েছিলাম কিভাবে এমিলি নিজেকে নিয়ে ফিল করতো অ্যান্ড ও যে সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছিল ওইখানে ওর নিজের পয়েন্ট অফ ভিউ কি ছিল, আদৌ কি সোসাইটির পয়েন্ট অফ ভিউ ঠিক ছিল অর সোসাইটি ওকে নিজের পয়েন্ট অফ ভিউ অনুযায়ী টেক্সে রাখছে। ব্যাপার মেইন ব্যাপারটা হচ্ছে আমরা যখন এই প্রজেক্টটা তৈরি করছি আমরা এই 15 মিনিটকে 3টা ভাগে ভাগ করছি। ফার্স্ট ভাগে হচ্ছে কি এমিলিকে আমরা সর্বপ্রথম ওকে রিঅ্যাসিওর করছি যে ওকে আমরা জাজ করতেছি না, এবং কাইন্ডলি এমিলির পার্সোনালিটি যেহেতু রিজিড, ওকে ওপেন করার জন্য কিছু টাইম নেওয়া হয়েছে। সো আমরা বিভিন্নভাবে তাকে অ্যাসিওর করছি যে আমরা তাকে জাজ করবো না, সে যেভাবে ইচ্ছা চায় সেভাবে বলতে পারে, এবং আমরা তারই পয়েন্ট অফ ভিউ নিতে চাচ্ছি। সেকেন্ড পার্টে আমরা হচ্ছে গিয়ে ওর সাথে যে হোমার, ওর বাবার যে অ্যাবান্ডনমেন্ট থেকে ওর যে পার্সোনালিটি তৈরি হয়, এর ফলে যে ও কিভাবে লোনলিনেস ফেস করে, এবং হোমারের সাথে যে ওর সম্পর্ক রিলেশনশিপ, এই সবগুলাকে নিয়ে আমরা হচ্ছে গিয়া কভার আপ করছি। অ্যান্ড থার্ড পার্টে হচ্ছে আমরা হোমারের তার সাথে যে ওর ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্টের কারণে যে নেক্রোফিলিয়া টাইপের, ওটার নাম কি? আই মিন লাইক ওমারের সাথে যে অবসেশনটা দেখাইছে ইভেন আফটার হিজ ডেথ, ওইটা আমরা কভার করার ট্রাই করছি যে ওইটাকে ও কিভাবে এক্সপ্লেন করতো নিজের ল্যাঙ্গুয়েজে। এক্স্যাক্টলি। সো আমরা এখানে 7টা পয়েন্ট অফ ভিউ নিয়ে কাজ করছি। সো ফার্স্ট যে কাজটা হয়েছে আমাদের লাইক প্রথম যে সিনারিওটা 5 মিনিটের জন্য, সেখানে আমরা এমিলির ডিফেন্সটাকে হচ্ছে গিয়া কমায় আনছি, এবং তার যে ল্যাঙ্গুয়েজ যেভাবে কথা বলে সেভাবে আমরা মিরর করার ট্রাই করছি, যে যেন ও আরো বেশি কমফোর্টেবল ফিল করতে পারে। এবং ওর যে ডিপেন্ডেন্স যেটা ওর বাবার উপরে, সেটাকে আমরা সরাসরি ক্রিটিসাইজ করি না, আমরা ওটাকে নর্মালাইজ করার ট্রাই করছি, যেন ও হচ্ছে গিয়ে হঠাৎ করে ডিফেন্সিভ মোডে চলে না যায়, এবং ও ইজিলি তার অপিনিয়ন নিয়ে খুলে বলতে পারে। অ্যান্ড আমরা ট্রাই করছি তাকে প্রভোক না করার, অ্যাকিউজ না করার বা কর্নার না করার, কারণ তার কর্মকাণ্ড যা করা হয়েছে সেটা যেন লাইক আমরা রং বা রাইট হিসাবে যাচাই করা থেকে বিরত ছিলাম। অ্যান্ড উই লেট হার টক অ্যাবাউট হার পয়েন্ট অফ ভিউ। সেকেন্ড যে পার্টটা আমাদের, সেখানে আমরা হচ্ছে গিয়ে ওর বাবা, মেইনলি ওর বাবাকে কভার করছি। ওর বাবার কারণে ওর যে কন্ডিশনটা, ওর যে আইসোলেশনের কন্ডিশনটা তৈরি হয় সেটা নিয়ে কথা বলছি। অ্যান্ড ওর আইসোলেশন কন্ডিশন থেকে যে ওর যে রিজিড পার্সোনালিটি, লাইক ওর যে কন্ট্রোলিং মনোভাবটা, সেটাকে নিয়ে আমরা এখানে কথা বলছি। সো আমরা দেখাইছি ওর রিজিডিটি কোল্ডনেসটা মেইনলি ওর বাবার কাছ থেকে আসছে, এবং তার যে বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন ছিল সেগুলোর এফেক্ট এগুলোর মধ্যে স্টিল রয়ে গেছে। এন্ড এটার কারণে ও আরো বেশি আইসোলেটেড হয়ে যায়। ইভেন আফটার ওর বাবা মারা যায়, ও স্টিল মানুষের সাথে কথা বলতে পারে না, কনভারসেশন করতে পারে না, কারণ তার বাবা যে অলরেডি তার ব্রেনের মধ্যে সেট করে দিয়ে গেছিল যেসব রুল রেগুলেশন, সেগুলো ওই স্টিল মানে মেনে চলতেছে, অ্যাডহিয়ার করে চলতেছে। দ্যাটস ওয়াই শি ইজ স্টিল আইসোলেটেড। তো আমরা এখানে দেখাচ্ছি যে ও যেহেতু আইসোলেটেড ছিল, ও নিজে কখনো মানুষের সাথে যে কানেক্ট করতে পারতো না। সো হোমার ব্যারো, যদিও হোমার ব্যারন ওকে হচ্ছে গিয়া খারাপ উদ্দেশ্যে লাইক ও টাকার জন্য ওকে অ্যাপ্রোচ করতে পারছিল, ও স্টিল হোমার ব্যারনের উপরে লাইক এফেক্টেড বা প্রেমে পড়ে যায়, কারণ হোমার ব্যারন ছিল একমাত্র ব্যক্তি যে অ্যাকচুয়ালি ওকে অ্যাপ্রোচ করছে। অন্যরা সবাই যখনই ন্যারেটিভে আমরা দেখি অন্যরা সবাই তাকে নিয়ে কথা বলে, কিন্তু কেউ কখনো সহজে যে তার সাথে কানেক্টেড করে না, বা তার সাথে আই ডোন্ট নো মানে ওর ধরনের রিলেশনশিপে যেতে পারে না। কিন্তু হোমার ব্যারনিং এর ফ্রি নেচারের কারণে ও খুব ভালোভাবে এমিলির যে রিজিড পার্সোনালিটি সেটার সাথে কভার আপ করতে পারছে। এবং এমিলি ওর বাবার মারা যাওয়ার পরে
পুরোটা টাইম আইসোলেটেড থাকার পর হোমার ব্যারন যখন আসে তার জন্য এটা তার একমাত্র খুবই অবসেসিভ একটা অংশ হয়ে যায় তার জীবনের। কারণ সে একমাত্র রিলেশনশিপ শুধুমাত্র হোমারের সাথে আছে। সেখানে শুধু তার রোমান্টিক্যালি না, তার ফিজিক্যালি, তার মেন্টালি সে খুবই ভালোভাবে ডিপেন্ডেন্ট হয়ে যায় হোমারের উপরে। এই জন্য ওর ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্টটা, যেরকম ওর বাবা ওকে ছেড়ে চলে যায়, সেই টাইমে ও যেরকম 3 দিন ওর বাবার লাশ লাইক রেখা দেয় বাসার মধ্যে, ও হোমওয়ার্ককেও ছাড়তে চায় না, কজ ওর মধ্যে স্টিল ওই ফিয়ারটা আছে যে হোমওয়ার্ক চলে গেলে আমার সাথে যেরকম কষ্ট আমি পাইছি সেরকম কষ্টটা পাবো। তাই হোমার ব্যারনের যেহেতু নেচার ওয়াইজ ও কখনো সেটেল হবে না, চলে যাওয়ার ট্রাই করে, এবং এমিলি জানে যে ও ওকে ইউজ করতেছে ওর টাকার জন্য এবং ও চলে যাবে যখন ওর দরকার পড়বে। তাই হচ্ছে গিয়ে এমিলি ওকে র্যাট পয়জন আর্সেনিক খাওয়ায়, মেরে দেন ওকে প্রিজার্ভ। সো এই পডকাস্টে আমরা থিমস নিয়ে কাজ করছি, যেটা বেসিক্যালি হচ্ছে রেজিস্ট্যান্স টু চেঞ্জ। এই থিমে বেশি ফোকাস দেওয়া হয়েছে, কারণ মানে পুরো টেক্সটে এমিলি কখনোই হচ্ছে ওর ফাদার যেভাবে ওকে ছোটবেলা থেকে যে সিচুয়েশনে ওকে রাখছে ওইটাই অলওয়েজ বিলিভ করে আসছে, এন্ড ওইটা কখনো ডিনাই করে নাই। সো এই পডকাস্টে আমরা এমনই দেখানো ট্রাই করছি যে এমিলি কোনো মতেই ওর ফাদারের কোনো অ্যাকশনকে ও রিগ্রেট করে না অর সামথিং। ও অলওয়েজ ওর ফাদারকে রাইট বলে আসছে, ইভেন আফটার ওর যে এখন সিচুয়েশন, মেন্টাল হেলথ হোক আর যাই হোক, ও সেটাকে ও কখনো ডিনাই করে না। ইভেন ওর ফাদারকে ব্লেম তো কখনোই করে না ওইটাকে নিয়ে। তো এখানে তো আরেকটা পেট্রিয়ার্কিক থিম আসতেছে, যাই হোক ফাদার ফিগার, যে লিটারাল পেট্রিয়ার্কালের একদম ফোর ফিগারের মতো, সে কিভাবে এমিলি ফুল লাইফটাকে কন্ট্রোল করছে, এবং সেই কন্ট্রোলের প্রভাব ইভেন আফটার হিজ ডেথ কিভাবে এমিলিকে এফেক্ট করছে। যেরকম এমিলি মা, আমরা এখানে একটা কোশ্চেন করছিলাম এমিলিকে যে ও কেন হচ্ছে কি মানুষের সাথে কানেক্ট করে নাই, ও মানুষ আসছে যায় ই করে, তো ও ওখানে বলছে যে মানুষের সাথে কানেক্ট করাটা ওর ডিগনিটির মধ্যে পড়ে না। আর ডিগনিটি অফ আ নোবেল, কজ এমিলি গ্রিয়ারসন একটা নোবেল ফ্যামিলি ছিল, যদিও ফলেন হয়ে যায় পরে, বাট ইটস স্টিল আ নোবেল ফ্যামিলি। এবং সেখানে যে ডিগনিটিটা ছিল, সেই ডিগনিটিটা যে একটা ডিস্টেন্স হয়ে দাঁড়ায়, সেটাকেও আমরা হচ্ছে কি পডকাস্টের মধ্যে প্রকাশ করছি। ওর যে পেট্রিয়ার্কাল থিম থেকে, এই পেট্রিয়ার্কাল থিমের কারণে ওর হচ্ছে গিয়ে আইসোলেশনটা হয়, এই আইসোলেশনের যে থিমটা সেটা নিয়ে আমরা কথা বলছি। সো এখানে যেহেতু মেনলি একজন আমরা এমিলি হচ্ছে কসপ্লে করছিলাম এন্ড আরেকজন সাইকিয়াট্রিস্ট, তো ফর সাইকিয়াট্রিস্ট আমরা এখানে কিছু রেফারেন্স অ্যাড করতেছি। আমরা কিছু ইউটিউব ভিডিওস দেখছি যেখানে জাস্ট একজন সাইকিয়াট্রিস্ট কিভাবে তার কথাগুলো প্রেজেন্ট করে, তার পস্টারটা কেমন হয়, ওইটাকে নিয়ে আমরা একটু রিসার্চ করছি। বাকি আমাদের যে সাইকিয়াট্রিস্টের তরফ থেকে যে অ্যান্সার গুলো ছিল ওগুলা নর্মালি হচ্ছে একদম বেসিক অ্যান্সার্স। আমরা কোনো ডিপে যাই নাই, যে আমরা কোনো কোনো কিছু ক্লেম করি নাই কোনো মেন্টাল হেলথ নিয়ে অর সামথিং। সো এগুলো আমরা জাস্ট হচ্ছে একটু রিসার্চ বেসিসে আমরা হচ্ছে কি করছি গিয়া। আমি মেইনলি হচ্ছে কি, আমার যে বড় দুই বোন আছে, একজন প্রবাবলি ফিনল্যান্ডে 6 মান্থ হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে কাজ করছিল। ওর কাছ থেকে হচ্ছে আমার স্ক্রিপ্ট দেখা রেকমেন্ডেশন দিয়েছিলাম, পরে ও বলছিল যে কিছু কিছু অংশ চেঞ্জ করতে, কারণ অনেক বেশি ইন্টারোগেটিভ হয়ে যায়। সেই অংশটা আমি যখন চেঞ্জ করতে গেছিলাম তখন হচ্ছে গিয়া স্যারের ওই রুবিক্স অনুযায়ী কিছু আইডিয়া বাদ পড়ে গেছিল। এছাড়া পরে আমি মেল করার পরে ইট ওয়াজ ওকে, যে স্যার বলছে যে যেটুকু লাগবে সেটুক দিলেই হয়ে যাবে। সো আমরা পরে ওই যেটা স্ক্রিপ্টটা, যেটা আমার বোন পরে চেঞ্জ করে দিয়েছে, মডিফাই করেছে, ওটাকেই আমরা ফাইনালাইজ করে এখানে কাজ করি। বাট আমরা অ্যাকচুয়াল প্রফেশনাল যে কাউন্সিলর তার কাছ থেকে হেল্প নিতে পারিনি। সো আমাদের যে স্ক্রিপ্টটা সেটা অত বেশি ডিপ এবং একদম ক্লিয়ার রেপ্লিকা না, যে কিভাবে একটা কাউন্সিলর তার পেশেন্টটা হ্যান্ডেল করবে Yes. ওর তার পেশেন্টদের হচ্ছে মেন্টালি অ্যাডভাইস দিবে। সো ওইসব আমরা কোনো কিছু ক্লেম করি নাই। আমরা এটা টোটালি বেসিক রাখা ট্রাই করছি, এন্ড মেইনলি আমরা ফোকাস রাখা ট্রাই করছি এমিলির রেসপন্সের উপর, যে আমাদের মানে একজন কাউন্সিলরের কোয়েশ্চেনে সে কিভাবে রেসপন্স দেয় ওইটার উপর আমরা বেশি ফোকাস ছিলাম। Yeah, so this was our project. না, তোমরা অনেক ভালো হয়েছিল। I don't need help. I don't need help.
knife. It is 0. I took it. এত ক্লোজ। আচ্ছা তুই শেষ কর। ওই যে ইম্পালসিভ বিহেভিয়ার এরপর শেষ কর আমার কোয়ার্টার গুলো। Not here to be fixed. আমার দিকে তো একদম টাকা আসছে। টাকা কিনা প্লিজ। And suddenly no one was there. People came. They spoke and then left. বল। Okay. People came. They stayed and then left. You're used to someone deciding for you. They spoke and then left. অনেকক্ষণ গ্যাপ দিবি, অনেকক্ষণ। Only People came. This together they made and they left. ওর যে রিজিড পার্সোনালিটি, লাইক ওর যে কন্ট্রোলিং মনোভাবটা, সেটাকে আমি আমরা এখানে কথা বলছি। তুই দেখ দেখ। এরপরে সো আমরা দেখাইছি ওর রিজিডিটি কোল্ডনেসটা মেইনলি ওর বাবার কাছ থেকে আসছে এবং তার যে বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন ছিল সেগুলোর এফেক্ট এমনির মধ্যে স্টিল রয়ে গেছে। এন্ড এটার কারণে ও আরো বেশি আইসোলেটেড হয়ে যায়। ইভেন আফটার ওর বাবা মারা যায় স্টিল মানুষের সাথে কথা বলতে পারে না, কনভারসেশন করতে পারে না, কারণ তার বাবা যে অলরেডি তার ব্রেইনের মধ্যে সেট করে দিয়ে গেছিল যেসব রুল রেগুলেশন সেগুলো ওই স্টিল মানে মেনে চলতেছে, অ্যাডহিয়ার করে চলতেছে। দ্যাটস ওয়াই শি ইজ স্টিল আইসোলেটেড। সো ফর এডিটিং আমরা বিভিন্ন মোবাইল অ্যাপ ইউজ করি, যেমন কাইনমাস্টার, ক্যানভা অ্যান্ড ইনশো টাইপের অ্যাপসগুলো। কাইনমাস্টার আমরা ইউজ করি ভিডিওটা এডিটিংয়ের জন্য, অ্যান্ড ক্যানভা স্পেশালি ইউজ করি আমরা ট্রানজ্যাকশনের জন্য, কজ ক্যানভা অনেক স্মুথ একটা ট্রানজ্যাকশন প্রোভাইড করে। অ্যান্ড এডিটিংয়ের টাইমে আমরা যেসব ডিফিকাল্টিস ফেস করি সেগুলো হচ্ছে এক তো ব্যাকগ্রাউন্ড ভয়েস রিমুভ করা, যেটা কাইন্ড অফ ডিফিকাল্ট ছিল আমাদের জন্য, পুরা একদম টোটাল ভিডিওটা স্মুথ রাখা, পডকাস্টটা যেন একদম হচ্ছে ক্লিন একটা ভয়েসে শোনা যায় ওইটা। দেন হচ্ছে আমরা লাইক কোথায় কোন ক্লিপটা বসালে পডকাস্টটা একদম একটা প্রফেশনাল পডকাস্ট হবে সেটা। তারপর আমরা হচ্ছে ফোনের স্টোরেজ নিয়েও অনেক ডিফিকাল্টিস ফেস করি, লাইক আমাদের এক একটা পডকাস্টের ভিডিওস অলমোস্ট আমাদের এক একটা ভিডিও 30 মিনিট থেকে 1 ঘন্টা হওয়ার কারণে আমরা অনেক টাইপের ডিফিকাল্টিস ফেস করি। যেমন আমাদের স্টোরেজ ফুল হয়ে যায় ফোনের, অ্যান্ড একটা টাইমে আমরা হচ্ছে ভিডিওগুলা মানে একে অপরের ফোনে ট্রান্সফার পর্যন্ত করতে পারতেছিলাম না। ভিডিওগুলোতে এত বেশি এমবি লাগতেছিল যার কারণে আমরা লাইক অনেকগুলা ইমেল আইডি ক্রিয়েট করতে হয়, যেগুলার থ্রু আমরা ভিডিওগুলা একে অপরের কাছে ট্রান্সফার করি। সো আমাদের মধ্যে একজন নিছিল মেন পডকাস্ট এডিটিংয়ের ভিডিওটা, অ্যান্ড আরেকজন আমরা নিছিলাম বিহাইন্ড দ্য সিন এডিটিংয়ের ভিডিওটা। সো বিহাইন্ড দ্য সিন এডিট করতে যেটা দেখা যায় যে অনেকগুলো ক্লিপসই শর্ট পড়ে, অ্যান্ড আমাদের ওয়ান টেকে পডকাস্টটা হয়ে যাওয়ার কারণে আমরা প্রপারলি বিহাইন্ড দ্য সিন খুবই কম পাই, যার কারণে বিহাইন্ড দ্য সিন একটু শর্ট পড়তে দেখা যায়। টিমমেট আমার সাথে না থাকার কারণে আমার এই পডকাস্টের এন্ডিংটা একাই দিতে হচ্ছে। And before we end, we just want to share that what we learned while making this podcast on A Rose for Emily by William Faulkner. Beside the text, we also learned the value of collaboration, and we gained a lot of confidence over talking on camera and better communication, editing skill. আমরা আমাদের পডকাস্টটা ট্রাই করছি প্রফেশনাল যত সম্ভব প্রফেশনাল বানানোর, but of course there was some lackings too. So thanks for listening. yeah, so this was our project.